নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প অংশুমান করের লেখা। গল্পের নাম এইটুকু ইচ্ছে। গানে লেখা ছিল, ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফড়িং, অনিচ্ছাতেও লাফায় খালি তেড়িং বেড়িং। কিন্তু রোদ্দুর ওর জীবন দিয়ে বুঝেছে ইচ্ছে আসলে কার্নিশের ফাটলে জন্ম নেওয়া নবীন চারা গাছ। এমনকি ইটের গা থেকেও সে খাবার শুষে নেয়, কিছুতেই মরে না। বাড়ির এমন জায়গায় গজায় যে সহজে ওকে কাটাও যায় না। যেমন ওর সেই পুরনো ইচ্ছেটা মরতে মরতেও মরছে না। আজই প্রাণেশবাবুকে দেখে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। বছরে মাত্র দু তিনবারই প্রাণেশবাবুর সঙ্গে দেখা হয় রোদ্দুরের, যখন ও ছুটিতে গ্রামের বাড়িতে আসে। গ্রামের বাড়িতে এখন আর কেউ থাকে না। ওদের পুরনো কাজের মেয়ে ষষ্ঠী সপ্তাহে 2-3 দিন এসে বাড়ি ঝাড়পোছ করে যায়। অনেকেই রোদ্দুরকে বলেছিল বাড়িটা ভাড়া দিয়ে দিতে, কিন্তু ঝিলিকের মতো নই বাড়ি ভাড়া দেওয়ায়। ও বলে, এই যে মাঝে মাঝে আমরা গিয়ে একটু থেকে আসি বাড়িটায়, এতে না মনটা ভালো হয়ে যায়। রোদ্দুরেরও একই মত, গ্রামে এলেই ওর মনটা ভালো হয়ে যায়। কলকাতা শহরে তো সারাক্ষণই স্ট্রেসের মধ্যে থাকা, কর্পোরেট পৃথিবী আরাম দিতে পারে কিন্তু শান্তি দেয় না। তার উপর এই বাড়িটাতেই তো বাবার সমস্ত স্মৃতি লেগে রয়েছে। রোদ্দুরের মা যখন মারা যায় তখন ওর মাত্র 1 বছর বয়স। মায়ের কথা ওর কিছুই মনে পড়ে না। মা মানে ওর কাছে একটা ছবি আর নানা সময়ে শোনা টুকরো টুকরো গল্প। ওর কাছে তো বাবাই ছিল সব, বাবাই ছিল ওর মা। ঠাকুমার কথা কিছু মনে পড়ে? ঠাকুমার শরীর ছিল অদ্ভুত একটা ঠান্ডা ভাব। গা ঘেঁষে শুয়ে থাকলে মনে হতো ও বুঝি নৈনিতালে আছে। শুধু এইটুকুই মনে পড়ে। বাকি সবই তো বাবা আর বাবা। মা যখন মারা যায় তখন বাবার বয়স বোধহয় মোটে 28। অনেকেই বাবাকে বলেছিল আরেকবার বিয়ে করে নিতে, বাবা করেনি। ঠাকুমা দাদুও জোর করেনি, তাই বাবাই হয়ে উঠেছিল রোদ্দুরের বাবা আর মা। অথচ বাবা মারা যাওয়ার মাত্র কদিন আগে যে ইচ্ছের কথা ওকে জানিয়েছিল সেটা কিন্তু ও পূরণ করতে পারেনি। বাবা ছিল বাঁকুড়া মেডিকেল কলেজের একজন কেরানি। সারা জীবন কষ্ট করতে করতে হঠাৎই দুম করে চলে গেল। চিকিৎসার কোনো সুযোগই দেয়নি। বাবা চলে যাওয়ার মুহূর্তে তার কাছেও ছিল না রোদ্দুর। তখনও রোদ্দুর বিয়ে করেনি। এমটেক করে মাত্র বছরখানেক হলো চাকরিতে জয়েন করেছে। দিল্লিতে একটা মিটিংয়ে গিয়ে প্রথম 5 স্টার হোটেলে থেকেছিল রোদ্দুর। প্রথমবার 5 স্টার হোটেলে থেকে কি যে ভালো লেগেছিল ওর। তখনও হোয়াটসঅ্যাপ আসেনি, তাই বাবাকে ফোনেই শোনাচ্ছিল হোটেলে কি কি আছে। বলেছিল জীবনের সেই প্রথমবার বাথটবে শুয়ে স্নান করার অভিজ্ঞতা। বলেছিল বাথটবে শুয়েই তোমাকে বাথটবের পাশে রাখা ফোন থেকে ফোন করছি। শুনে বাবা তো অবাক হয়ে গেছিল। খুঁটিয়ে খুঁটিয়ে হোটেলটার সম্পর্কে কত কিছু জানতে চেয়েছিল। তারপর বলেছিল, একবার আমাকে ওই 5 স্টার হোটেলে বেড়াতে নিয়ে যাবি? রোদ্দুর বলেছিল, 5 স্টার হোটেলে কেউ বেড়াতে আসে না বাবা, বেড়াতে কিংবা কাজে এসে থাকে। নিশ্চয়ই আমরা একবার বেড়াতে গিয়ে 5 স্টার হোটেলেই থাকব। তবে তুমি তো কলকাতাতেই আসতে চাও না, তাহলে বেড়াতে আর যাবে কি করে? রোদ্দুর চাকরি পাওয়ার ঠিক কয়েকদিন পরেই বাবা রিটায়ার করেছিল। রোদ্দুর বাবাকে বলেছিল, আমার সঙ্গে কলকাতাতেই পাকাপাকিভাবে থাকতে শুরু করো। বাবা রাজি হয়নি। রোদ্দুর তখন বলেছিল, আচ্ছা না হয় 6 মাস গিয়ে থাকো আমার কাছে।
কলকাতা তো একটা বেড়ানোর জায়গাও বটে। বাবা তাতেও রাজি হয়নি। আসলে সারা জীবন সেভাবে বাবা বেড়াতেও কোথাও যায়নি। অথচ দিল্লি থেকে ও যখন ফোন করেছিল তখন ইচ্ছেটা প্রকাশ করেছিল 5 স্টারে থাকার। 5 স্টার হোটেল তো দূর অস্ত, ভালো কোনো হোটেলেও সারা জীবনে কখনো থাকেনি বাবা। রোদ্দুরের মনে আছে জীবনে প্রথম ওর হোটেলে থাকার অভিজ্ঞতা। ওরা সেবার বেড়াতে গিয়েছিল দেওঘর। একটা সস্তার লজে উঠেছিল, তবে সেই লজে শাওয়ার ছিল। জীবনের সেই প্রথম ওর শাওয়ার দেখা। শাওয়ারের নিচে স্নান করা, শাওয়ারে স্নান করার থেকে বাথটবে স্নান করা পর্যন্ত জার্নিটা তার খুব সহজ ছিল না রোদ্দুরের জন্য। আর এই যাত্রাপথে ওর সব সময়ের সঙ্গী ছিল, বন্ধু ছিল, কিন্তু বাবাই। অথচ দিল্লির থেকে ফিরে আসার মাত্র কদিন পরেই বাবা চলে গেল। ওকে প্রায় চিকিৎসার কোনো সুযোগ না দিয়েই। কলকাতা যেতে চাইতো না যে বাবা, সেই বাবাই আশ্চর্যজনকভাবে 5 স্টার হোটেলে একটাবার থাকতে চেয়েছিল। বাবার এই শেষ ইচ্ছেটুকু পূরণ করতে পারেনি রোদ্দুর। তবে বাবার ইচ্ছেটা কিন্তু মরে যায়নি, সে আজও আছে ওর মধ্যে, কার্নিশের গায়ে বেঁচে থাকা চারা গাছের মতো। বাবার ইচ্ছেটা পূরণের চেষ্টা একবার রোদ্দুর করেছিল, তবে সেই ফলটা মোটেই ভালো হয়নি। তখন ওর বিয়ে হয়ে গেছে, ঝিলিক এসেছে ওর জীবনে, কিন্তু গুবলু আসেনি। ওরা সেবার বেড়াতে গিয়েছিল ভাইজ্যাক। গিয়ে একটা 5 স্টার হোটেলে ছিল, আর প্রতি মুহূর্তে রোদ্দুর ঝিলিককে বলে যাচ্ছিল বাবার সেই অপূর্ণ ইচ্ছের কথা। তখনই ঝিলিক বলে, বাবার মতো কাউকে একটাবার নিয়ে চলো না বেড়াতে যাই, 5 স্টারে রাখি, তাহলে অন্তত তোমার শোক খানিকটা তো কমবে। রোদ্দুরের মনে হয়েছিল ঝিলিকের কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়, কিন্তু কাকে বলা যায় ওদের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা? কাকে রাখা যায় 5 স্টার হোটেলে? ভাবতে ভাবতে ওর মনে পড়েছিল মদনদার কথা। বাবা যতদিন বেঁচে ছিল মদনদা ওদের বাগানটার পরিচর্যা করত। বাগানটা বাবা নিজের হাতে বানানো। গাছের খুব শখ ছিল, নানা রকম ফুল ফোটাতে ভালোবাসত। শেষের দিকে বয়স হতে থাকায় বাগানের পেছনে আর তেমন সময় দিতে পারত না বাবা। তখনই মদনদাকে মালি হিসাবে রেখেছিল। মদনদার টাকার খাঁই ছিল না, কিন্তু বাবার মতোই ফুল ফোটানোর নেশা ছিল। তাই বেতন সামান্য হলেও বাগানটা দেখভাল করত মদনদা, এখনো করে। ষষ্ঠী ঘরদোর পরিষ্কার রাখে, আর মদনদা বাঁচিয়ে রেখেছে বাবার ওই বাগানটা। মদনদার কথা মনে পড়ার আরও একটা কারণ ছিল। একবার ওরা সবাই মিলে বসে পথের পাঁচালী দেখছিল। সেই সিনেমা দেখতে দেখতে সে কি কান্না মদনদার! এটা খুব একটা অস্বাভাবিক লাগেনি রোদ্দুরের কাছে। ছোটবেলায় যখন প্রথম এই ছবিটা দেখেছিল রোদ্দুরও কিন্তু খুব কেঁদেছিল। তবে ওকে চমকে দিয়েছিল সিনেমাটা শেষের দিকে বলা মদনদার একটা কথা। হরিহর যখন অপু আর সর্বজয়াকে নিয়ে নিশ্চিন্তেপুর ছাড়ছে, তখন সেজ ঠাকুরুন সর্বজয়াকে বলে যে একই জায়গায় থাকতে থাকতে মনটা বড় ছোট হয়ে যায়। এই কথাটা শুনে কান্না থামিয়ে দিয়েছিল মদনদা। বলেছিল, এই কথাটা বড় সত্যি বটে দাদাবাবু। কত ছুট ছুট ঘটনায় লোকের সঙ্গে লেগে যায়, জীবনটা পলসানো বেল্লাতর করে কেটে গেল। বাইরে গেলে এসব কি হতক, এসব হতক নাই। এই ঘটনার কথা মনে পড়েছিল বলেই রোদ্দুরের ভাইজ্যাকের হোটেলে ওই নরম গদিয়ালার ডিভানে শুয়ে মদনদার কথাই মনে পড়ছিল। মদনদাকে নিয়ে সত্যি সত্যি একবার বেড়াতে গিয়েছিল ওরা। দিল্লিতে নেমে 2 দিন 5 স্টার হোটেলে থেকে তারপর কলপার দিকটা ঘুরে আসবে, এমনটাই
ওদের পরিকল্পনা ছিল। হিমাচল প্রদেশের ওই দিকটা এখনও ঠিক সেভাবে দেখা হয়নি রোদ্দুরের, কিন্তু প্রায় বাবারই বয়সী মদনদাকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে রাখার অভিজ্ঞতা একেবারে ভালো হয়নি রোদ্দুরের। একটা ঘরে একা ছিল মদনদা। প্রথম দিন সারা রাত জেগে বসেছিল। নরম বিছানায় নাকি তার ঘুমই হয়নি। আলো নেভাতে পারেনি সব কটা। এসিতে মারাত্মক ঠান্ডা লাগছিল, টেম্পারেচার বাড়াতেও পারেনি। ফোন করে রোদ্দুরকে বা হোটেলের কাউকে ডেকে কিছু জানায়ও নি। বাথরুম ব্যবহার করতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। দ্বিতীয় দিনে বলেছিল, এইসব জায়গা আমাদের জন্য লয়, আমাকে পলসোনায় ফিরায় দাও দাদাবাবু। তাই করতে বাধ্য হয়েছিল রোদ্দুর। বলেছিল, তুমি একা একা ফিরে যেতে পারবে? মদনদা বলেছিল, হ পারবো। টিকিট এগিয়ে এনে সেই দিনই দুপুরের ফ্লাইটে মদনদাকে কলকাতা ফেরত পাঠিয়েছিল রোদ্দুর। মদনদাকে দিয়ে বাবার ইচ্ছে পূরণ করতেও পারেনি। এইবার প্রাণেশবাবুকে দেখে হঠাৎ করেই আবার ওর ওই ইচ্ছেটা মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাণেশবাবু ছিলেন দুর্গাপুরের একটা স্কুলের শিক্ষক। রিটায়ারমেন্টের পর বেলিয়াতোড়ে এসে জায়গা কিনে বাড়ি বানিয়েছেন। এমনটা এখন অনেকেই করেন। বেলিয়াতোর জায়গাটা বাঁকুড়া আর ঠিক দুর্গাপুরের মাঝ বলে অনেকেই চাকরি থেকে অব্যাহতি নিয়ে এখানে বাড়ি বানায়, বা এখানে বাড়ি বানিয়ে এই দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এরকম সব জায়গায় চাকরি করে। জমির দাম এখানে একটু কম, আর এখনও শাকসবজির দাম শহরগুলোর থেকে বেশ কম এখানে। ইচ্ছে করলেও কিছু কিছু বিষয়ে বেশি খরচ করার উপায় নেই। জনসংখ্যার চাপ এই ছোট্ট গ্রামটার ওপরে এতই বাড়তে শুরু করেছে যে ফ্ল্যাট বাড়িও হতে শুরু করে দিয়েছে এর মধ্যে। গ্রামে নতুন থাকতে আসা এরকম মানুষদের একটা দল রোদ্দুরদের বাড়ির পাশেই যে বল খেলার মাঠ, সেখানে মর্নিং ওয়াক করতে আসে। গ্রামে থাকলে ওদের দলে মিশে যায় রোদ্দুরও। কলকাতায় রোজ ও ট্রেডমিল করে, এখানে তো সেটা সম্ভব নয়, তাই হেঁটে নেয়। মর্নিং ওয়াক করতে করতে গিয়েই প্রাণেশবাবুর সঙ্গে সামান্য ঘনিষ্ঠতা হয়েছে। গ্রামে না থাকলে খুব যে কথাবার্তা হয় ঠিক তা নয়। বিপদ নেই মানুষটা গত 2 বছর ধরে নিজের বাড়িতে একাই থাকেন। 2 ছেলে, দুজনেই আমেরিকায়। কখনো পুজোর ছুটিতে, কখনো শীতকালে ওরা মাঝে মাঝে আসে। 2 নাতি আর 1 নাতনি প্রাণেশবাবুর। তাদের ছবিও হোয়াটসঅ্যাপ করে প্রাণেশবাবু রোদ্দুরকে দেখিয়েছে। তবে প্রাণেশবাবু আজ পর্যন্ত কখনো আমেরিকা যাননি। জিজ্ঞাসা করলেই বলেন, যাব কোনো একদিন, সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে রোদ্দুরকে দেশ বা রাজ্যের গুরুত্বপূর্ণ কোনো খবর বা ঘটনার লিঙ্কও পাঠান প্রাণেশবাবু। তখন একটু আধটু কথাবার্তা হয় ওদের মধ্যে। সেই সব কথাবার্তা থেকেই রোদ্দুর বুঝেছে যে প্রাণেশবাবু একজন উদার মনা চিন্তক মানুষ। আজকাল যে ধরনটা প্রায় বিরল হতে বসেছে, অনেকটা ঠিক রোদ্দুরের বাবার মতো। কাজেই প্রাণেশবাবুকে প্রস্তাবটা দেওয়া যেতেই পারে। মর্নিং ওয়াক শেষ হয়ে যাবার পরে দলটার অধিকাংশ সদস্যই বাড়ি চলে যান। তাদের নানা কাজকর্ম থাকে। একটু থেকে গিয়ে আড্ডা দেন কয়েকজন, আর তাদের মধ্যেই একজন হচ্ছেন এই প্রাণেশবাবু। উনি বাড়ি যান না, বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে হাট থেকে কাঁচা শাক সবজি কিনে তবে উনি বাড়ি ফেরেন। তার আগে অবশ্য তরুণবাবুর ফ্লাস্কে করে নিয়ে আসা আদা দেওয়া বিনা চিনির লাল চা খান। গ্রামে থাকলে এই আড্ডাটায় যোগ দেয় রোদ্দুরও। গ্রামের হালচাল জানতে পারে, রাজনীতির খবর পায়। আজও আড্ডা জমে ওঠার মাঝেই রোদ্দুর খুব আস্তে করে প্রাণেশবাবুকে বলল, মাস্টারমশাই, আমার না আপনার সঙ্গে একটা ব্যক্তিগত কথা আছে। বাস, আড্ডাটা শেষ হলে আমাকে আপনি 2 মিনিট সময় দেবেন। সময় দিলেন প্রাণেশবাবু।
বল খেলার মাঠের বিশাল অশ্বত্থ গাছের ছায় তখন শুধু ওরা দুজন। ধীরে ধীরে থেমে থেমে প্রাণেশবাবুকে বাবার ইচ্ছেটুকুর কথা বলল রোদ্দুর। বলল যে বাবার সঙ্গে প্রাণেশবাবুর অনেক মিল আছে। ও খুব খুশি হবে যদি প্রাণেশবাবু একটা বার ওদের সঙ্গে বেড়াতে যান, 5 স্টার হোটেলে অন্তত 2 রাত কাটান। প্রাণেশবাবু সব শুনলেন, তারপর বললেন, তুমি আমায় এমন করে বললে যে আমার খুব ভালো লাগলো, কিন্তু কিছু মনে করো না রোদ্দুর, আমি যাব না। তোমার বাবার যেমন একটা ইচ্ছে ছিল, আমারও তেমন একটা ইচ্ছে আছে। সেটা খুব সামান্য যদিও, কিন্তু আমার কাছে না খুব দামি। আমি চাই এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগের দিন পর্যন্ত যেন আমি নিজেই নিজের বাড়ির তালাটা রোজ সকালবেলায় খুলতে পারি। কথাটা শুনে কি বলবে ঠিক করতে পারল না রোদ্দুর। ওর মনে হলো একা থাকেন যেসব মানুষেরা, একটা বয়সের পর তাদের সকলেরই কি আসলে এটুকু ইচ্ছেই থাকে? এই ইচ্ছেটাই কি আসল? ওর বাবারও কি আসলে এইটুকুই ইচ্ছে ছিল, যে নিজে নিজে একটা বন্ধ দরজার তালা খোলার ইচ্ছে? এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করে দিও প্রিয়জনকে। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরের গল্পের জন্য।